যে হ্যাভিংটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাভিং অর্থ মোস্ট পাওয়ারফুল একটি ভার্ব। হ্যাভিং হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটি ভার্ব, এই জায়গাটা দেখবেন খুব গুরুত্বপূর্ণ একটি ভার্ব। এটি কখনো মেইন ভার্ব আবার কখনো সাহায্যকারী ভার্ব হিসেবে বাক্যে বসে থাকে। আবার এর অন্য একটা ফর্ম হচ্ছে হ্যাভিং। দেখেন এই হ্যাভ থেকে এসেছে কিন্তু হ্যাভিং, যেটা কখনো নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত। এখন এই নন ফাইনাইট ভার্ব কি আমাদের মনে আছে? একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, আরেকটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব যেটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এটার একটা ক্লাস কিন্তু আমি নিয়েছিলাম, আবারও এটা নিব। বাক্যের মধ্যে এর প্রচুর ব্যবহার থাকার কারণে কিছু নির্দিষ্ট রুলের মাধ্যমে এর ব্যবহারগুলো দেওয়া হলো। হ্যাভিং এর অনেক রকম ব্যবহার আছে, এর ভিতরে আমরা দেখব হ্যাভিং এর অনেকগুলা গুরুত্বপূর্ণ ব্যবহার। একটু ভালোভাবে খেয়াল করবেন। স্ট্রাকচার অফ হ্যাভিং: হ্যাভিং প্লাস ভি3 প্লাস এনি টেন্স, অর্থাৎ হ্যাভিং বসাতে পারেন, তারপর ভি3 অর্থাৎ ভার্বের থ্রি ফর্ম যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি, প্লাস এনি টেন্স। হ্যাভিং প্লাস ভি3 প্লাস এনি টেন্স। তারপর ইট হ্যাজ বিন প্লাস হ্যাভিং প্লাস ভি3। আবার একটু বলি, ইট হ্যাজ বিন প্লাস হ্যাভিং প্লাস ভি3। এটা আমরা এক এক করে দেখব, প্রত্যেকটার উদাহরণ সহ আমরা ব্যাখ্যা দেখব। তারপরে 3 নম্বর আছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস নাউন। দেখেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস নাউন। 4 নম্বরে কি হতে পারে? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ এই টু প্লাস ভি ওয়ান মনে রাখবেন এটা সর্বদা ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভের বাংলা হচ্ছে অসমাপিকা, একটু মনে রাখবেন এটা। টু যুক্ত ভার্ব, টু যুক্ত ভার্বের ভি ওয়ান ফর্ম, যেমন আই ওয়ান্ট টু ইট রাইস। এই জায়গাটা একটু লিখে দেখাই, দেখেন, আই WANT, আই ওয়ান্ট টু EAT, ইট রাইস, RICE। দেখবেন, আই ওয়ান্ট টু ইট রাইস এটার অর্থ হচ্ছে আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু ইট রাইস এটার অর্থ হচ্ছে আমি ভাত খেতে চাই। অর্থাৎ এই বাক্যটি এখানে টু যুক্ত ভার্ব, দেখেন এই যে টু ইট, কি হলো বলেন তো? টু ইট, এটা কিন্তু আমার ইনফিনিটিভ, অর্থাৎ এটাকে অসমাপিকা বলা হচ্ছে। এটা আমি যদি এই পর্যন্ত গিয়ে থেমে যাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে, কি, আমি খেতে চাই, আমি খেতে যাই, আমি খেতে চেয়েছিলাম, বা আমি খেতে চাই কি ভাত, আমি খেতে চাই আপেল, আমি খেতে চাই ডিম। অর্থাৎ কোন শব্দ, বাংলা শব্দ বলার পরে অন্য কোন শব্দ শোনার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। তো আমরা কয়েকটা নিয়ম একটু দেখলাম। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস নাউন, হ্যাভিং প্লাস নাউন প্লাস এস্টেট, আমরা প্রত্যেকটা একটু দেখি। দেখেন, হ্যাভিং প্লাস ভি3 প্লাস এনি টেন্স, হ্যাভিং প্লাস ভি3 প্লাস এনি টেন্স কেমন? হ্যাভিং সিন ইউ হেয়ার, হ্যাভিং সিন ইউ হেয়ার, এটার অর্থ কি কে বলবেন? আই ওয়াজ বা আই অ্যাম হ্যাপি অথবা আই ওয়াজ হ্যাপি। প্রথম সেন্টেন্সের বাক্যটা কেউ কি একটু বলতে পারবেন? চেষ্টা করেন তো, প্রথম সেন্টেন্সের বাক্যটা কি হবে, বাংলাটা কি হবে? এনিওয়ান ক্যান সে, যে কেউ বললে হবে, পারবেন বলতে? আমি সুখী ছিলাম, তুমি কি দেখেছো বা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে এক্সাক্ট বাংলাটা কি হবে জানেন? এইভাবে চেষ্টা করতে হবে। দেখেন আমি কিন্তু কখনো কাউকে নিরাশ করি না, ভুল বললেও আমি থ্যাংক ইউ দেই। কারণ কি, আমি যদি বলি যে আপনি কিছু পারেন না, আপনাকে দিয়ে হবে না, নো, এখানে আপনি ভুল বলছেন, তারপরও কিন্তু আপনি বলেছেন, আপনার এই যে সাহস, আপনার যে একটা আমার দক্ষতা। সাথে অবশ্যই অবশ্যই, আমি এই জায়গাটাকেও কিন্তু খুব প্রেইজ করি, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। অনেকেই কথা বলতে চায় না, কনভারসেশনে আসতে চায় না, প্রেজেন্টেশন দিতে চায় না, এরা আপনি লিখে রাখেন কখনো ইংরেজি শিখতে পারবে না। কিন্তু স্যার, আমি তো সারাদিনই ভুল বলে শুদ্ধ বলে ইংরেজিতে কথা বলি। যেহেতু আমি একটা স্কুলে চাকরি করি, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস, সারাদিন আমি ইংরেজিতে কথা বলি। আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি লিখে রাখেন আজকে যে এই স্যার আমাকে বলেছে, কি বললাম, আপনি ইংরেজি শিখতে পারবেন, অবশ্যই পারবেন। এটা আমার থ্যাংক দোয়া। ইউ স্যার। কেন পারবেন শুনে নেন, এটা বলা হচ্ছে যে গড হেল্পস হিম হু হেল্পস হিমসেলফ, আল্লাহ হেল্পস হিম হু হেল্প হিমসেলফ, অর্থাৎ যে নিজে চেষ্টা করে স্বয়ং আল্লাহ পাক তাকে সাহায্য করে। আপনি ভুল বলছেন, কিন্তু এই ভুল থেকেই আপনি একদিন সঠিক শিখতে পারবেন। আপনি যখন হাঁটা শিখেছিলেন, আপনি কিন্তু একদিনে পরিপূর্ণভাবে হাঁটা শেখেননি। আপনি যখন বাংলাদেশ থেকে ওখানে গিয়েছিলেন, আপনি এখন যতটা পারেন ইংরেজি তখন পারতেন না। আপনি প্রথম যখন হ্যাঁ কথা স্যার। বলা শিখেছিলেন, আধো আধো সুরে, দেখবেন আপনার বাচ্চা, আমার বাচ্চা যখন কথা বলে অল্প অল্প, তখন বাবা মা এই দুইটা শব্দ উচ্চারণ করতে পারে।
কিন্তু ওই বাচ্চা একদিন বড় হয়ে সে স্পন্টেনিয়াসলি যে কোনো ভাষায় কথা বলতে পারে। হাউ ইজ ইট পসিবল? এটা পসিবল হয় একমাত্র আমাদের চেষ্টার কারণে। কিন্তু ওই বাচ্চা যদি মুখে শব্দ না উচ্চারণ করে, ও কিন্তু শিখতে পারবে না। অতএব আমি আপনাকে গ্যারান্টি দিব এই কারণে, এই যে আপনি বলছেন না স্যার আমি পারি বা না পারি, আমি ভুল ভাল যাই বলি, শুদ্ধ বলি ভুল বলি, আমি বলতে থাকি, একদিন দেখবেন আপনার ফ্লুয়েন্সি আসবে এবং সেটা অতি দ্রুত। যেটা হ্যাঁ 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 হ্যাঁ, ওরা বোঝে যে ম্যাডাম ঠিকই বলতেছে। ঠিকই বলতেছে, এক্সাক্ট বলেছেন, অ্যাবসলিউটলি রাইট। তো এইভাবে বলতে থাকেন, আর এই গ্রামারের যে বিষয়টা আমি দেখাচ্ছি এগুলো একটু ভালোভাবে শিখে নেবেন, দেখবেন উইদিন এ শর্ট টাইম আপনি খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, ইংরেজির এই গ্রামারের নিয়ম শিখে কোনোদিন আপনি শেষ করতে পারবেন না। কিন্তু এখানে সব আপনাকে পড়াবো না। এই ব্যাচে একটা বিষয় আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট গাইড। এই গাইডের মাধ্যমে, এই ধারা অনুসারে কিন্তু আমরা পড়ায়ে থাকি। অর্থাৎ এখানে ন্যারেশন বা যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই, সেগুলো আমরা এখানে করাই না। কেন করাই না? এটা অতিরিক্ত জিনিস করিয়ে স্টুডেন্টদের মাথায় একটা ভয় বা একটা ভীতি বা একটা বোঝা, এটা আমরা ঢুকাতে চাই না। তার কথা বলতে গেলে ইংরেজিতে, ফ্রি হ্যান্ডে লিখতে গেলে যতটা প্রয়োজন ততটাই কিন্তু এখানে শেখানো হয়। দেখেন আজকে হ্যাভিং এর ব্যবহার শেখাচ্ছি, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে। আমি জাস্ট আমার পয়েন্টে চলে আসি। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, হ্যাভিং সিন ইউ হেয়ার আই অ্যাম অথবা আই ওয়াজ হ্যাপি। এইটার সঠিক বাংলা অর্থ হচ্ছে হ্যাভিং সিন ইউ হেয়ার। এখানে এর বাংলা অর্থ হবে তোমাকে এখানে দেখিয়া আই অ্যাম হ্যাপি, আমি সুখী। দেখিয়া। হ্যাঁ দেখিয়া, অথবা এখানে অবলিক দিয়ে লিখেছি অজ হ্যাপি, তোমাকে এখানে দেখিয়া আমি সুখী অথবা আমি সুখী হয়েছিলাম। পরের বাক্যটা দেখি, হ্যাভিং অস্ট দ্য নিউজ, অর্থাৎ সংবাদটি দেখিয়া আই ওয়াজ শকড, আমি খুব দুঃখ পেয়েছিলাম। টিভিতে একটা সংবাদ দেখতেছেন যে মনে করেন ঢাকার একটা জায়গায় আগুন ধরে গেছে, সেখানে হয়তো এরিয়া আপনার একটা দোকান বা আপনার আত্মীয়র বাসা আছে। তো এটা বলছেন হ্যাভিং অস্ট দ্য নিউজ, অর্থাৎ সংবাদটি দেখিয়া, অস থেকে অস্ট ভি3 করা হয়েছে, অর্থাৎ অস WATCH ওর পরে ইডি। হ্যাভিং অস্ট দ্য নিউজ, সংবাদটি দেখিয়া আই ওয়াজ শকড, আমি দুঃখ পেয়েছিলাম, আমি ব্যথিত হয়েছিলাম। হ্যাভিং সিন মি দ্য কিডস র্যান অ্যাওয়ে, হ্যাভিং সিন মি, আমাকে দেখিয়া দ্য কিডস র্যান অ্যাওয়ে, বাচ্চারা পালিয়ে গেল। হ্যাভিং ক্লিনড মাই রুম, আমার রুমটা পরিষ্কার করিয়া আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো। তার মানে আমি আমার রুমটা পরিষ্কার করব, করা হয়ে গেলে তোমাকে ডাকবো। অর্থাৎ এই জায়গাটা দেখেন, এখানে আমরা স্ট্রাকচার তৈরি করেছি কিভাবে। এই স্ট্রাকচার তৈরি হয়েছে হ্যাভিং প্লাস ভি3 প্লাস এনি টেন্স, হ্যাভিং প্লাস ভি3 প্লাস এনি টেন্স। হ্যাভিং সিন ইউ হেয়ার আই এম হ্যাপি, হ্যাভিং অস্ট দ্য নিউজ আই ওয়াজ শকড, হ্যাভিং সিন মি দ্য কিডস র্যান অ্যাওয়ে, হ্যাভিং ক্লিনড মাই রুম আই উইল কল ইউ। প্রত্যেকটা বাক্য প্রথমে হ্যাভিং আছে, তারপর দেখেন ভি3 আছে। শেষের বাক্যটা নিয়ে আমি মাত্র একটু ব্যাখ্যা দেখাই। শেষের বাক্যটা কি আছে? শেষের বাক্যটা হ্যাভিং প্লাস ভি3 প্লাস এনি টেন্স, হ্যাভিং প্লাস ভি3 প্লাস এনি টেন্স। প্রথমে লিখলাম হ্যাভিং, তারপর দেখেন ভি3 অর্থাৎ ভার্বের থ্রি। ভার্বের থ্রি কি ব্যবহার করেছি? ক্লিন, CLEAN, ওর পরে ভি3 ক্লিনড করেছি। হ্যাভিং ক্লিনড মাই রুম, আমার রুমটা পরিষ্কার করিয়া আই উইল কল ইউ। এই দেখেন এইখানে এই কমা পর্যন্ত আমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, আর তারপর আমি আবার ফিউচার টেন্স ব্যবহার করেছি। কেন করেছি? কারণ এখানে আমার রুল অনুসারে বলা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3, তারপর আপনি যে কোনো টেন্স দিতে পারবেন, আপনি যে কোনো টেন্স দিতে পারবেন। হ্যাভিং ক্লিনড মাই রুম আই কল্ড হিম, এখানে আই উইল কল না দিয়ে আপনি এটাও বলতে পারবেন আই কল্ড ইউ। তখন বাংলাটা কি হবে? হ্যাভিং ক্লিনড মাই রুম, আমার রুমটা পরিষ্কার করিয়া আই কল্ড ইউ, আমি তোমাকে ডেকেছিলাম। অথবা হ্যাভিং ক্লিনড মাই রুম আই উইল কল ইউ, সরি আই কল ইউ, অর্থাৎ আমার রুমটা পরিষ্কার করিয়া আমি তোমাকে ডাকি। প্রেজেন্ট টেন্সও দিলেও কারেক্ট হবে, পাস্ট টেন্স দিলেও কারেক্ট হবে, ফিউচার টেন্স দিলেও কারেক্ট হবে। ফিউচার টেন্স এখানে আপনি যে কোনো টেন্স ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমার এই রুলটা কি হবে? হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3 দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন, প্লাস এনি টেন্স দিতে পারবেন, প্লাস দিতে পারবেন এনি টেন্স। অর্থাৎ এখানে আপনি যে কোনো প্রকার টেন্স ব্যবহার করলে মনে রাখবেন শুধু হ্যাভিং প্লাস ভি3 প্লাস এনি টেন্স। তারপর আছে ইট হ্যাজ বিন প্লাস হ্যাভিং প্লাস ভি3। তারপর কি আছে এখানে? ইট হ্যাজ বিন প্লাস হ্যাভিং প্লাস ভি3। দেখেন ইট হ্যাজ বিন খুব সহজ একটা রুল, আমি একটা এক্সাম্পল দেখাই। ইট হ্যাজ বিন এ লং টাইম হ্যাভিং মেট হার, এটার বাংলাটাও কি একটু বলতে পারবেন? এটার বাংলাটা হচ্ছে ইট হ্যাজ বিন আ লং টাইম, অর্থাৎ এর বাংলাটা হচ্ছে অনেক দিন অতিক্রম হয়ে গেছে বা অনেক দিন হয়েছে হ্যাভিং মেট হার,
আমি তার সাথে দেখা করেছিলাম। ইট হ্যাজ বিন আ উইক, এক সপ্তাহ হয়ে গেছে, হ্যাভিং সিন দ্য সান, অর্থাৎ এক সপ্তাহ হয়ে গেছে সূর্য দেখা যায় না। সূর্য দেখা গিয়েছিল, মনে করেন শীতের সময় দেখবেন আমাদের বাংলাদেশে বা ওখানেও আপনার মানে অনেক সময় সূর্য দেখা যায় না, মানে মেঘাচ্ছন্ন থাকে বা কুয়াশাচ্ছন্ন থাকে। তাই বলা হচ্ছে ইট হ্যাজ বিন আ উইক, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, হ্যাভিং সিন দ্য সান, সূর্যটা দেখিয়াছি বা দেখেছিলাম এক সপ্তাহ আগে। ইট হ্যাজ বিন 5 ইয়ার্স হ্যাভিং ওয়াচড দ্য মুভি, প্রায় 5 বছর হয়ে গেছে এই মুভিটা দেখেছি, 5 বছর আগে মুভিটা দেখেছিলাম। এখানে স্ট্রাকচার কিভাবে সাজাবেন? ইট হ্যাজ বিন, তারপর হ্যাভিং প্লাস ভি3, ইট হ্যাজ বিন প্লাস হ্যাভিং প্লাস ভি3, ইট হ্যাজ বিন 5 ইয়ার্স হ্যাভিং ওয়াচড দ্য মুভি। তারপর কি আছে দেখেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব। সাবজেক্ট কি এখানে? আমি প্রত্যেকটা বাক্য কিন্তু ভেঙে ভেঙে উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকে একটু ভালোভাবে দেখবেন, একবারেই এটা পেরে যাবেন। অর্থাৎ এই বাক্যটা বলছে আই অ্যাম, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এরপর বি ভার্ব বসেছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, তো বলছে আই অ্যাম, তারপর কি হ্যাভিং, তারপর কি আ কাপ অফ টি, অর্থাৎ আই অ্যাম হ্যাভিং আ কাপ অফ টি। অথবা এখানে আপনি অ্যামের জায়গায় টেন্সটা পরিবর্তন করে দিতে পারবেন, আই ওয়াজ হ্যাভিং আ কাপ অফ টি, অর্থাৎ আমি এক কাপ চা খাচ্ছি, আমি এক কাপ চা খাচ্ছিলাম। দেখেন, আই অ্যাম ড্রিঙ্কিং আ কাপ অফ টি, আমরা এটা বলি না যে আমি এক কাপ চা খাচ্ছি, কিন্তু আপনি এভাবে বলতে পারবেন আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি। অর্থাৎ এখানে হ্যাবের অর্থ কি দাঁড়ালো বলেন তো? খাওয়া বা পান করা। হ্যাবের অর্থ কি দাঁড়ালো? খাওয়া অথবা পান করা। আমার কথা প্রত্যেকটা বাক্য আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি সেভাবেই কিন্তু ভেঙে দিচ্ছি। আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি, এখানে আপনাকে রুলটা সাজাতে হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস নাউন, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস নাউন। যেমন হ্যাভিং এর পর কি কি বসে দেখেন, এখানে আমি লিখে রেখেছি টেক বসতে পারে, ইট বসতে পারে, রিসিভ বসতে পারে, অথবা ড্রিঙ্ক বসতে পারে। দেখেন, আই ওয়াজ হ্যাভিং এ শাওয়ার, আই ওয়াজ হ্যাভিং এ শাওয়ার, আমি গোসল করিতেছিলাম, আমি গোসল করছিলাম। এখানে হ্যাভিং শব্দের অর্থ হচ্ছে নেওয়া, আমি গোসল নিচ্ছিলাম বা করছিলাম এমনটা বুঝাচ্ছে। দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা ব্রেকফাস্ট খাচ্ছিল, তারা নাস্তা খাচ্ছিল। এখানে দে আর ইটিং ব্রেকফাস্টও দিতে পারেন, দে আর টেকিং ব্রেকফাস্ট দিতে পারেন, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট দিতে পারেন। এই হ্যাভ ভার্বের ব্যবহারটা খুবই বৈচিত্র্যময়। ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, দেখেন আমি আপনাদের একই সঙ্গে একটা ক্লাস নিয়েছিলাম ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। তো এই জায়গাটা আপনি হ্যাভিং এর পরে টেক বসাতে পারবেন, ইট বসাতে পারবেন, রিসিভ বসাতে পারবেন, অথবা ড্রিঙ্ক বসাতে পারবেন। মনে রাখবেন, হ্যাভিং এর পর কি কি বসানো যায়? টেক বসানো যায়, ইট বসানো যায়, রিসিভ বসানো যায়, অথবা ড্রিঙ্ক বসানো যায়। কি বসানো যায়? ড্রিঙ্ক। আই অ্যাম অথবা আই ওয়াজ হ্যাভিং আ কাপ অফ টি, আই ওয়াজ হ্যাভিং আ শাওয়ার, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা নাস্তা খাচ্ছে। এখানে হ্যাভ শব্দের অর্থ আছে বা থাকা এই ধরনের কিছু না, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট অর্থাৎ তারা নাস্তা নিচ্ছে বা খাচ্ছে। এটা খুব ভালোভাবে মনে রাখবেন। শি ইজ হ্যাভিং আ ন্যাপ, সে ঘুমাচ্ছে বা সে একটু ঘুমাচ্ছে। এখানে ন্যাপ শব্দের অর্থ হালকা ঘুম, তন্দ্রা যেটাকে বলে। শি ইজ হ্যাভিং আ ন্যাপ। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস টু প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস বি ভার্ব। দেখেন খুব ভালোভাবে, এই জায়গাটা যদি একটু অমনোযোগিতা এসে যায় এটা বুঝতে পারবেন না, পরবর্তীতে কিন্তু আবার কোশ্চেন করা লাগবে। কোশ্চেন করলে আমি উত্তর দিব, কিন্তু ভালোভাবে একটু তাকান, তাহলে একবারে জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, একবার দুইবার লাগবে না। খুব ভালোভাবে একটু দেখেন, আই অ্যাম হ্যাভিং টু ডু দিস ওয়ার্ক, এই যে বলছে ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্যবাধকতা দ্বারা কোনো কিছু করতে হচ্ছে বা হয়, এমন বুঝালে কি বসে? হ্যাভিং এর ব্যবহার করতে হয়। আবার একটু শুনে রাখেন, ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্যবাধকতা দ্বারা কোনো কিছু করতে হচ্ছে বোঝায় সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস টু প্লাস ভি ওয়ান, ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্যবাধকতা দ্বারা কোনো কিছু করতে হচ্ছে। সাবজেক্ট প্লাস বি ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব, দেখেন এখানে সাবজেক্ট আই, তারপর বি ভার্ব বসেছে এম, বি ভার্ব বসেছে কি এম। বি ভার্বের ভিতরে কি কি থাকে মনে আছে? আপনারা কেউ বলতে পারবেন? মনি আক্তার, আপনি একটু বলেন তো। হ্যাঁ, শ্যাল হ্যাভ থাকে, বি ভার্বের ভিতর কি শ্যাল হ্যাভ আসে? হ্যাঁ, এইবার ঠিক বলেছেন, অ্যামিজার। এই দেখেন, এই ক্লাসগুলো করে কিন্তু মনে রাখতে হবে, ব্রেন একেবারে সুপার গুলো আঠার মতো বানাতে হবে। স্যার যা বলে সব মনে রাখতে হবে। বিভার্বের ভিতরে 7টি জিনিস থাকে, অ্যাম, ইজ, আর, অজ, অয়ার, বি, বিন, বিং। বি,
বিন, বিং। অর্থাৎ বি কখনো কখনো নিজে একটা ভার্ব হিসাবে কিন্তু বসে যায়, এটা মনে রাখবেন। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, এটা দেখবেন খুব ভালোভাবে। তো দেখেন এই জায়গাটা কি বুঝাচ্ছি, ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্যবাধকতা দ্বারা কোনো কিছু করতে হচ্ছে বা হয়, এমন বোঝালে তখন সাবজেক্ট প্লাস বি ভার্ব। সাবজেক্ট কি বসিয়েছি, আই। বি ভার্ব কি বসিয়েছি, এম। দেখেন আমার এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল, সাবজেক্ট প্লাস বি ভার্ব। তো সাবজেক্ট দিয়েছি আই, এরপর একটা বি ভার্ব নিয়েছি এম। এরপর আমাকে রুল অনুসারে হ্যাভিং বসাতে হবে, কি বসাতে হবে, হ্যাভিং। আই অ্যাম হ্যাভিং, তারপর টু প্লাস ভি অন, এই যে টু বসিয়েছি আর ভার্বের ভি অন দিয়েছি ডু। আর এখানে এক্সটেনশন হচ্ছে দিজ ওয়ার্ক, এটাকে অবজেক্টও বলতে পারেন। বাক্যটা কি হলো, আই অ্যাম হ্যাভিং টু ডু দিজ ওয়ার্ক, আই অ্যাম হ্যাভিং টু কুক রাইস, আমাকে ভাত রান্না করতে হচ্ছে, আমাকে এই কাজটি করতে হচ্ছে বা করতে হয়। আই উইল বি হ্যাভিং টু স্টাডি রেগুলারলি, আই ওয়াজ হ্যাভিং টু ক্লিন দ্য রুম, আমাকে রুমটা পরিষ্কার করতে হতো। আই ওয়াজ হ্যাভিং টু ওয়াশ দিস ক্লোথ। অর্থাৎ সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস টু প্লাস ভি ওয়ান, প্রত্যেকটা জায়গায় একই নিয়ম। দেখেন আই অ্যাম হ্যাভিং টু কুক রাইস, আই অ্যাম হ্যাভিং টু গো টু মার্কেট। এরপর একটা দেখবো হ্যাভিং প্লাস নাউন প্লাস স্টেট, হ্যাভিং প্লাস নাউন বসবে কিভাবে একটু দেখেন। হ্যাভিং প্লাস নাউন খুব ভালোভাবে দেখবেন। তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি খুব খুশি, এই ধরনের বাক্যগুলো আপনি কিভাবে বলবেন, তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি খুব খুশি। হ্যাভিং আ ফ্রেন্ড লাইক ইউ, আই এম সো হ্যাপি। হ্যাভিং আ ফ্রেন্ড লাইক ইউ, আই এম সো হ্যাপি। তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি খুব খুশি। হ্যাভিং আ ফ্রেন্ড, একজন বন্ধু পেয়ে, লাইক ইউ, তোমার মতো, এখানে কমা দিতে হবে। আই এম সো হ্যাপি, আমি খুব সুখী। হ্যাভিং আ জব লাইক দিস, এমন একটা চাকরি পেয়ে, মাই লাইফ হ্যাজ বিন চেঞ্জড, মাই লাইফ হ্যাজ বিন চেঞ্জড, আমার জীবন পরিবর্তন হইয়াছে বা হয়ে গেছে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড হ্যাভিং হার ইন মাই প্রজেক্ট, এখানে হারের পরে একটা কমা দিতে হবে, এখানে একটা কমা ব্যবহার করতে হবে। অর্থাৎ কি বললাম, আই ওয়াজ ভেরি এক্সাইটেড হ্যাভিং হার ইন মাই প্রজেক্ট, আমার প্রজেক্টে তাকে পেয়ে আমি খুব উত্তেজিত। দেখেন এই যে হ্যাভিং এর কয়েকটা ব্যবহার দেখালাম না, এই ব্যবহারগুলো আমরা প্রতিনিয়ত আমরা ইংরেজি বাক্য বা ইংলিশে কথা বলার সময় ব্যবহার করতে পারি। যেমন হ্যাভিং এর আরো একটি ব্যবহার যদি দেখাই, এটা যদি আমি একটু বলি, এটা এখানে আমি একটু লিখি, সবাই খেয়াল করবেন। এখানে লিখলাম হ্যাভিং ডান দ্য সাম, HAVING, হ্যাভিং DONE, দ্য হ্যাভিং ডান দ্য সাম, I went out, I went to school, to school, SCHOOL। কি হলো, হ্যাভিং ডান দা সাম, অঙ্কটি করিয়া। দেখেন এই ধরনের বাক্য, অঙ্কটি করিয়া আমি স্কুলে গিয়েছিলাম, ভাত খাইয়া আমি টিভি দেখেছিলাম, সেখানে গিয়া আমি একটা কলম কিনেছিলাম, খুলনায় গিয়া আমি একটা গাড়ি কিনেছিলাম। এই বাক্যগুলো কিভাবে করবেন, এই হ্যাভিং প্রথমে আনতে হবে। কি আনতে হবে, হ্যাভিং। দেখেন এই হ্যাভিং এর পরে ভার্বের কোন ফর্ম বসাবেন, এখানে লিখে দিয়েছি, হ্যাভিং এর পরে ভার্বের V3 ফর্ম। অর্থাৎ হ্যাভিং সিন ইউ হেয়ার, তোমাকে এখানে দেখিয়া আই ওয়াজ হ্যাপি বা আই অ্যাম হ্যাপি, আমি খুব সুখী। অর্থাৎ অঙ্কটি করিয়া আমি স্কুলে গিয়েছিলাম, বা অঙ্কটি করা শেষ হলে, হ্যাভিং ডান দা সাম, অঙ্কটি করিয়া আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এই বাক্যগুলো মনে রাখবেন, শুধু এই মাত্র 6টা স্ট্রাকচার দিয়ে হ্যাভিং এর এই শব্দগুলা, হ্যাভিং এর এই বাক্যগুলা আমরা কমপ্লিট করতে পারি। কি কি, হ্যাভিং প্লাস V3 প্লাস এনি টেন্স, ইট হ্যাজ বিন প্লাস হ্যাভিং প্লাস V3, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস নাউন, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস টু প্লাস V1, হ্যাভিং প্লাস নাউন প্লাস স্টেট, হ্যাভিং প্লাস টু বি ভার্ব, হ্যাভিং প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস নাউন। অর্থাৎ হ্যাভিং এর যতগুলা ব্যবহার দেখালাম, সব ব্যবহারই কিন্তু গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা আপনাদের হয়তো ভালো লাগবে। হ্যাভিং এর পরে আমাদের আরো একটা ব্যবহার এইরকম খুব গুরুত্বপূর্ণ রয়েছে ইংরেজি ভাষাতে, সেটা হচ্ছে লেটের ব্যবহার। আমরা প্রচুর পরিমাণে কিন্তু লেটের ব্যবহার করে থাকি। লেট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভার্ব, এর বিভিন্ন ধরনের ব্যবহার এবং ফর্মের সাদৃশ্যতা থাকার জন্য স্টুডেন্টরা এটি ব্যবহার করতে গেলে সমস্যায় পড়ে থাকে।
এই আলোচনাটি এর থেকে লেটের সমস্ত ব্যবহারের সমাধান হবে। আমরা লেট ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আজকে লেটের ক্লাসটি করে যান, দেখবেন লেট সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা লেটের ফর্মগুলো একটু দেখব। লেটের ফর্মগুলো একটু দেখব। দেখেন এখানে কি কি লেখা আছে, এটা একটু পড়েন তো লেটের ব্যবহার। B1 let, B2 let, B3 let, B4 let, B5 letting। লেটিং, হ্যাঁ দেখেন সুন্দর, এই জায়গাটা আমি শুনতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে। লেটের তিনটা ফর্মই কিন্তু এক, লেট লেট লেট, লেটস এবং লেটিং। লেটস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, আর লেটিং হচ্ছে আইএনজি ফর্ম। মনে রাখবেন তিনটা ফর্মই কিন্তু একই, লেট লেট লেট, তারপর রয়েছে লেটস এবং লেটিং। লেট যখন মেইন ভার্ব হিসেবে বসে কেমন হয়, আই লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেই। সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ভি ওয়ান। আই লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেই। আই লেট হিম ইট রাইস, আই লেট হিম ইট রাইস। আই লেট হিম গো, আই লেট হিম রাইট আ লেটার, আই লেট হিম রাইট আ লেটার। আমি তাকে একটা চিঠি লিখতে দেই, আমি তাকে স্কুলে যেতে দেই, আমি তাকে কাজটি করার অনুমতি দেই, আমি তাকে ফুটবল খেলতে দেই। এই ধরনের বাক্যগুলো লেটের ব্যবহার ছাড়া আপনি করতে পারবেন না। এখানে লেট শব্দের মূল অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। লেট শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো, অনুমতি দেওয়া। আই লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেই। আই লেট হিম ইট রাইস, আমি তাকে ভাত খেতে দেই বা ভাত খাওয়ার অনুমতি দেই। এখানে কিন্তু লেট কি হিসাবে বসেছে দেখেন, এই যে বলছে লেট যখন মেইন ভার্ব হিসেবে বসে তখন কি হবে, সাবজেক্ট প্লাস লেট, তারপর অবজেক্ট প্লাস ভি ওয়ান। লেটিং এর ব্যবহারটা একটু দেখেন, লেটিং, আই অ্যাম লেটিং হিম প্লে, অর্থাৎ এইটার ব্যবহার কি হবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব। সাবজেক্ট প্লাস বি ভার্ব, দেখেন প্রথমে সাবজেক্ট বসেছে আই, তারপর একটা বি ভার্ব বসেছে অ্যাম, তারপর লেটিং, তারপর অবজেক্ট, তারপর আবার ভার্বের ভি অন ফর্ম। কি দাঁড়ালো, আই অ্যাম লেটিং হিম প্লে, আমি তাকে খেলতে দিচ্ছি। আই অ্যাম লেটিং হিম ইট রাইস, আমি তাকে ভাত খেতে দিচ্ছি বা ভাত খাওয়ার অনুমতি দিচ্ছি। আই ওয়াজ লেটিং হার ড্রিঙ্ক টি, আই উইল বি লেটিং হিম টু গো টু মার্কেট। অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লেটিং প্লাস অবজেক্ট, তারপর আবার একটি ভার্ব বসবে যেটাকে ভি অন ফর্ম বলা হচ্ছে। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লেটিং প্লাস অবজেক্ট প্লাস ভি অন। আই লেট হিম প্লে, I I am letting him play. I am letting him eat rice. I was letting her drink tea. এবার আমরা লেটস এর ব্যবহার দেখব। লেটস, মাই মাদার লেটস মাই ব্রাদার প্লে ফুটবল। মাই মাদার লেটস মাই ব্রাদার প্লে ফুটবল, আমার মা আমার ভাইকে ফুটবল খেলতে দেয় বা ফুটবল খেলার অনুমতি দেয়। হি লেটস মি ইট রাইস, হি লেটস মি ইট রাইস। শি লেটস দেম গো টু স্কুল। অর্থাৎ সাবজেক্ট, সাধারণত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লেটস হয়, জাস্ট এতটুকু মনে রাখবেন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই বাক্যটা দেখেন মাই মাদার, That means that he, she and she হ্যাঁ eat। শি ইটস, অর্থাৎ জি। সাবজেক্ট সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লেটস হবে। এখানে মাই মাদার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এখানে এস বসেছে লেটের সঙ্গে। মাই মাদার লেটস মাই ব্রাদার প্লে ফুটবল, আমার মা আমার ভাইকে ফুটবল খেলতে দেয়, অর্থাৎ খেলার অনুমতিটা দেয়। হি লেটস মি ইটস রাইস, সে আমাকে ভাত খেতে দেয় বা ভাত খাওয়ার অনুমতি দেয়, এমন একটা ভাব এখানে বোঝাচ্ছে। লেটস এর আরো একটা ব্যবহার দেখব, এই শব্দটি দ্বারা মূলত লেটাস বোঝায়। দেখেন এখানে লেটসে কিন্তু কোথাও আমি কোনো কমা ব্যবহার করিনি, অ্যাপোস্ট্রফি করিনি। এই বাক্যটা দেখেন, এখানে মাই মাদার লেটস মাই ব্রাদার প্লে ফুটবল, এখানে লেটস বানান আমি ডিরেক্ট লিখেছি এল ই টি এস। কি লিখেছি বলেন তো, এল ই টি এস, লেটস। আর এই বাক্যটা দেখেন, হি লেটস মি ইট রাইস, হি লেটস মি ইটস রাইস, একই কিন্তু। এইবার আমরা যখন লেটস বলবো অর্থাৎ এল ই টি, উপরে দেখেন একটি কমা দেখা যাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলতে পারি। এখানে লেটস এর অর্থ কি, দুইটার অর্থ কিন্তু অনেক পার্থক্য। এটা দেখবেন জাস্ট,
লেটস প্লে ফুটবল, এর অর্থ হচ্ছে এই লেট আস মানে লেটস সমান সমান লেট আস। দেখেন এখানে আমি রেড কালার দিয়ে লিখেছি, এই শব্দটি মূলত লেট আস কে বোঝায়। কাকে বোঝায়? লেট আস কে লেট বোঝায়। আস। দেখেন এই লেটস, আমি একসঙ্গে বললাম লেটস, এটাকে আপনি ভেঙেও বলতে পারেন লেট আস। লেটাস। লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। তো আপনি যখন শর্ট ফর্মে বলবেন তখন লেট আস কেউ বলে না, লেট আসটা হচ্ছে লং ফর্মে বলা হয়, শর্ট ফর্মে বলা হয় লেটস। লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। লেটস গো, চলো বাইরে যাই বা চলো যাই। লেটস ডু ইট, চলো এটি করি। তো এই দেখেন এখানে লিখে দিয়েছি লেটস ডু ইট, এটা ইজ ইকুয়াল টু লেখা যায় লেট আস ডু ইট, চলো আমরা এটা করি। চলো আমরা এটা করি, লেট আস ডু ইট। লেটস কে বলা হচ্ছে লেট আস। অর্থাৎ মনে রাখবেন একটি হচ্ছে লং ফর্ম, একটি হচ্ছে শর্ট ফর্ম। এই লেটেরও অনেক ব্যবহার আছে, এখানে আমরা যে ব্যবহারগুলো দেখলাম এগুলাই হচ্ছে লেটের মূলত ইম্পর্ট্যান্ট ব্যবহার। দেখেন এই লেট ভার্ব এবং হ্যাভিং ভার্বের এই ব্যবহারগুলো আমরা যদি জানি, ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমি গত একটি ক্লাসে আপনাদের এই শীট কি বা ট্রান্সলেশন রিলেটেড কোনো শীট দিয়েছিলাম। এই যে দেখেন এখানে রয়েছে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে ওড়ে, এই বাক্যগুলো কেউ একটু বলেন তো ইনস্ট্যান্টলি, দেখি আমরা কে কেমন পারি। আমরা যে ইংরেজি শিখতেছি, আমরা একটা বাক্য কিভাবে গঠন করব। একটা বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট আনতে হয়, তারপর ভার্ব আনতে হয়, তারপর অবজেক্ট আনতে হয়। এটা কিভাবে আমরা করব? এই বাক্যগুলো একটু ট্রান্সলেশন করেন, আপনারা পারবেন। একটু চেষ্টা করেন, যে কোনো একজন প্রথম থেকে শুরু করেন, এই সাতটা একজন সূর্য বলেন। পূর্ব দিকে উদিত হয়। হ্যাঁ। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। পাখিরা আকাশে ওড়ে। না, এখানে প্রথমে কে বলছিলেন আপনি বলেন, আর যে বলা শুরু করবে তার ভুল হোক বা সঠিক হোক কেউ ভুল ধরতে যাবেন না, কেউ কোনো কথা বলবে না, ভুলটা আমি ধরিয়ে দিব। আপনারা শুধু শুনবেন যে উনি ভুল বলছে নাকি সঠিক বলছে। ইয়াসমিন আপনি বলেন। সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। হ্যাঁ। পাখিরা আকাশে ওড়ে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। হ্যাঁ। গোলাপের গন্ধ মিষ্টি। আহ স্যার এটা তো বলতে পারতেছি না। দেখেন এই জায়গায় আমি হেল্প করি হ্যাঁ বলেন। The rose is smell. The rose হ্যাঁ, smell is. আপনি চেষ্টা করেছেন, ধন্যবাদ, আপনার প্রায় কাছাকাছি গিয়েছে। দেখেন এই বাক্যগুলো না আমরা কিভাবে করবো আজকে একটু শিখে যান, আর ভুল হবে না কখনো। গোলাপের গন্ধ মিষ্টি, আমি বলেছিলাম কি বাংলা বাক্য থেকে যখন ইংরেজি বাক্য সাজাবেন তখন কিন্তু বাংলা যেভাবে সাজানো আছে ইংরেজি সেভাবে সাজালে হবে না। গোলাপের গন্ধ মিষ্টি, তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে গোলাপের গন্ধ, দ্য স্মেল অফ দ্য রোজ। দ্য স্মেল অফ দ্য রোজ অর্থাৎ গন্ধ গোলাপের। ইংরেজিতে করতে গেলে দেখেন বাংলা থেকে, বাংলা বাক্য থেকে ইংরেজি করতে গেলে একটু পিছন দিক থেকে সাজায় আসবেন। আমি ভাত খাই, এই বাক্যটা যদি আপনি লেখেন, যা লেখা আছে এইভাবেই যদি লিখে দেন, তখন লেখা লাগবে আমি ভাত খাই, আই রাইস ইট। এই বাক্যটা কি কারেক্ট হলো? হলো না। আই রাইস ইট এটা ভুল, কিন্তু বাংলাতে তো তাই লেখা আছে, আই মানে আমি, রাইস মানে ভাত, আর ইট মানে খাই। আমি ভাত খাই, এটা তো এমনই হওয়া উচিত ছিল, আই রাইস ইট। কিন্তু এটা আপনি দিলে স্যার ভুল ধরবে, এটা কেটে দিবে। কেন? কারণ আমাকে প্রথমে সাবজেক্ট আনতে হবে। প্রথমে কি আনতে হবে বলেন? সাবজেক্ট। তারপরে কি আনতে সাবজেক্ট। হবে? তারপরে ভার্ব আনতে হবে। কথাগুলো মন দিয়ে শুনে যান, এইভাবে অ্যাপ্লাই করবেন, আপনার কোনোদিন কোনো জায়গায় ভুল হবে না। গোলাপের গন্ধ মিষ্টি, তাহলে কি গোলাপের গন্ধ, তার মানে গন্ধ দ্য গোলাপের, স্মেল অফ দা রোজ স্মেল অফ রোজ। এরপরে এখানে আমি ইজ কোনো দ্য। ভার্ব, দেখেন এটা কিন্তু আমি কেবল সাবজেক্ট বসিয়েছি, গোলাপের গন্ধ, এটুক সাবজেক্ট গেল, আমাকে ভার্ব আনতে হবে না। তো এই বাক্যে কিন্তু ডিরেক্ট কোনো ভার্ব নেই। তো মনে রাখবেন, যেখানে ডিরেক্ট কোনো ভার্ব থাকে না সেখানে অক্সিলারি ভার্ব ডিরেক্ট ভার্ব হিসেবে বসে যায়। কেমন? অক্সিলারি ভার্বটা কি? বি ভার্বের ভিতরে অ্যাম ইজ আর ভার্ব আছে না? তো এখানে বাংলাটা আমি আগে এইভাবে সাজাবো, গোলাপের গন্ধ মিষ্টি, এটা যদি আমি এভাবে বলি, গোলাপের গন্ধ হয় মিষ্টি, এই যে হয় শব্দটা, এইটা হচ্ছে ভার্ব। গোলাপের গন্ধ হয় মিষ্টি। দেখেন আর বাংলায় একটু লিখে ফেলেন তো খাতা যদি থাকে, আমি একজন ছাত্র, এইটাকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবেন? আমি একজন ছাত্র, এই বাক্যে কি কোথাও কোনো ভার্ব আছে? নাই। আমি হচ্ছে এখানে সাবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট, একজন এটা আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, আর ছাত্র হচ্ছে নাউন অথবা অবজেক্ট। তাই এখানে সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম, তাহলে আমার ভার্ব কোথায় গেল? আমার ভার্ব কোথায় গেল?
এই বাক্যে ভার্ব কিন্তু আপনাকে ধরে, হ্যাঁ এখানে একটা ভার্ব আপনাকে ধার করে নিয়ে আসতে হবে অন্য, বিভাগ থেকে একটু হ্যাঁ বিভার থেকে একটা ভার্ব অন্য এলাকা থেকে এখানে ধরে আনতে হবে। কি আনবেন? আমি হ্যাঁ হই একজন ছাত্র, এম আনতে হবে। এই এমটা কিন্তু এখানে লেখা নেই, বাংলাতে নেই, ইংরেজিতে নেই। এই সূত্রটা, এই সিস্টেমটা আপনার মাথায় রাখতে হবে। ওইটা যদি মনে রাখতে পারেন এখানেও আপনি পারবেন। গোলাপের গন্ধ, গোলাপের গন্ধ মিষ্টি, এখানে মনে মনে বাংলাটা সাজাতে হবে। গোলাপের গন্ধ হয় মিষ্টি, দা দা স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। এখানে গোলাপের গন্ধ হয় স্যার কারণ মিষ্টি। সাউন্ড হচ্ছে স্যার কোথাও। হ্যাঁ সাউন্ডটা আমি মিউট করে দিচ্ছি, কারো পাশে সাউন্ড হচ্ছে প্লিজ আমি ওটা ঠিক করে দিচ্ছি। দেখেন তো এখানে আমি কি বললাম, অর্থাৎ বলেছি যে, এবার মনে হয় দেখেন ঠিক হয়ে গিয়েছে। বলছি যে গোলাপের গন্ধ মিষ্টি, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। তোমরা ভাগ্যবান, এই বাক্যে কোথাও কোনো ভার্ব নেই, তোমরা ভাগ্যবান। আর যে বাক্যে ভার্ব না থাকে আমি কেবলই বলেছি ওখানে একটা ভার্ব আমরা বি ভার্বের ভিতরে থেকে নিয়ে আসবো ধার করে। তোমরা হও ভাগ্যবান, ইউ আর লাকি, ইউ আর লাকি, তোমরা হও ভাগ্যবান। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দা সান, এখানে আপনারা অনেকেই সঠিক বলেছেন কিন্তু একটু জায়গায় এলোমেলো করে ফেলেছেন, দিকের নাম কোনটা কি হবে এটা বলতে পারেননি। কেউ বলেছেন ইস্ট মানে পশ্চিম, কেউ বলেছেন ওয়েস্ট মানে পশ্চিম। দেখেন এই দিকের নামগুলো, 10টা দিক আছে, প্রত্যেকটা দিকের নামগুলো মনে রাখবেন। দা সান সেটস ইন দা ওয়েস্ট, ওয়েস্ট শব্দের অর্থ হচ্ছে পশ্চিম, আমরা বলি না ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের অর্থাৎ পশ্চিমবঙ্গ যেটাকে বলি, মনে রাখবেন। দা সান সেটস ইন দা ওয়েস্ট। ঘোড়ার কি শিং আছে? তুমি কি তাকে চেনো? তুমি কি চা পান করো? ডক্টর মুহাম্মদ ইউনুস কে? তোমার কি একটি পাখি আছে? তোমরা কি শক্তিশালী? এই বাক্যগুলো, এই শীটটা আপনাদের দিয়ে দিব। এটা আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন, একটু খাতায় লিখবেন যদি সময় পান। আর যদি সময় বের করতে না পারেন এটা মনে মনে করবেন। আগামী ক্লাসে কিন্তু এটা থেকে আমি আপনাদেরকে পড়া নিব, এটা আপনাদেরকে আমি একটু পড়া নিব যে কিভাবে আমরা এই বাক্যগুলো কমপ্লিট করতে পারি। এরপর দেখেন, তো এই শীটটা আপনাদেরকে আজকে আমি দিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে এখানে ইংলিশ টু বাংলা প্যাসেজ, দেখেন এইটা যদি পারি তাহলে কিন্তু আমাদের ইংরেজি ভাষাটা অনেক সহজ হয়ে যাবে। ইংলিশ টু বাংলা টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন ইউজিং টেন্স মডাল অ্যান্ড প্যাসিভ। কি বলছে? বাংলা টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন ইউজিং টেন্স মডাল অ্যান্ড প্যাসিভ। বাংলা প্যাসেজ দেখেন, এইগুলা যদি আপনি করতে পারেন এটা কিন্তু আমাদের একেবারে মানে ল্যাঙ্গুয়েজটার সব থেকে কোর জিনিস। বাংলা প্যাসেজ দেওয়া আছে, এখান থেকে আপনাকে ইংরেজি করতে হবে। কিভাবে করবেন? আমার নাম রাজু, এটা দেখেন একবার একটু পড়ে ফেলেন, এটা কে পড়তে পারবেন খুব ভালোভাবে একটু স্পষ্ট সুরে এই বাংলা প্যাসেজটা পড়েন। আমার নাম রাজু, আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে স্কুলে যাই। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। এই বাক্যগুলা কি আমাদের দ্বারাই করা সম্ভব ইনস্ট্যান্টলি? আমরা এখনই যদি করতে জি চাই স্যার। দেখি আমরা কে কেমন পারি। আপনি এখানে উপরে একটু বলেন তো যে নিজে নিজে করেন, ভুল হলে আমি আপনাকে ধরিয়ে দিব, বলেন আপনি। মাই নেম ইজ রাজু। ইয়েস, প্রথমটা হয়েছে, পাশ করে গেছেন। মাই নেম ইজ রাজু, আমার নাম রাজু, তারপর বাংলা বলেন আর ইংরেজি করেন। আমি প্রতিদিন আই সকালে গো উঠে টু স্কুলে যাই। স্কুল এভরিডে। ইয়াসমিন, আপনি একটু চেষ্টা করেন তো, দেখি আমরা কতটা পারি। আরাধ্যা পারবা? আমার নাম রাজু। হ্যাঁ। মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। তারপর কি হবে? স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। ইন স্কুল হ্যাঁ, আই লার্ন। মেনি থিংস, মেনি থিংস। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করে। হ্যাঁ, আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। হ্যাঁ, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে
অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। দেখেন, সময় নষ্ট করা যাবে না। এখানে কি বলা হচ্ছে? আমার নাম রাজু, একেবারে সহজ। আমার নাম হয় রাজু, মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। অর্থাৎ আই ওয়াক আপ এভরি মর্নিং। দেখেন কিভাবে বাংলাটা সাজাই। আই ওয়াক আপ এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে সকালে উঠি। অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই। স্কুলে গিয়া আমি অনেক কিছু শিখি। অ্যাট স্কুল আই লার্ন মেনি থিংস। অথবা এখানে আপনি জিরান্ডের ব্যবহার করতে পারেন। গোয়িং টু স্কুল, স্কুলে গিয়া আই লার্ন মেনি থিংস। আবার শোনেন, অ্যাট স্কুল, স্কুলেতে আই লার্ন মেনি থিংস। অথবা গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, স্কুলে গিয়া আই লার্ন মেনি থিংস, আমি অনেক কিছু শিখি। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। এটার বাংলা কি হবে? একেবারে সহজ। আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকেরা, অলওয়েজ হেল্প আস, সর্বদা আমাদের সাহায্য করে। অলওয়েজ হেল্প আস, সর্বদা আমাদের সাহায্য করে। তারপর দেখেন, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। অনেক বড় একটা বাক্য না? এই বাক্যটা আমরা কিভাবে সাজাবো? আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়, মেনে চলতে হয় বা চলা হয়। দেখেন এখানে অনেক নিয়ম বা অনেক নিয়ম মানতে হয়, অনেক নিয়ম, এটাই হচ্ছে আমার সাবজেক্ট। পড়াশোনার মান ভালো রাখতে আমাদের অনেক নিয়ম মেনে চলতে হয়। এই অনেক নিয়ম, এইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্রথমে বসাতে হবে ম্যানি রুলস। তো অনেক নিয়ম মেনে চলা হয়, এইটুকুর ইংলিশ কি? ম্যানি রুলস আর ফলোড। ম্যানি রুলস আর ফলোড, অর্থাৎ অনেক নিয়ম মেনে চলা লাগে বা চলতে হয়। দেখেন এই জায়গায় কারা মেনে চলে, এটা কিন্তু ডিরেক্ট লেখা নেই। এই জন্য এই বাক্যটা কিন্তু প্যাসিভ মুডে হবে। প্যাসিভ ভয়েসের ব্যবহারটা ইংরেজি ভাষায় অনেক বিশাল, অনেক। তো এই প্যাসিভের জায়গাটা আমাদেরকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। এটা যদি ক্লিয়ার করতে পারেন, আপনি 100% ইংরেজিতে কথা বলতে পারবেন ফ্লুয়েন্টলি। এখানেও দেখেন প্যাসিভের একটা ডিরেক্ট, মানে প্যাসিভের একটা সুন্দর ব্যবহার। ম্যানি রুলস আর ফলোড, অনেক নিয়ম কানুন অনুসরণ করা হয়। টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে। টু মেইনটেইন আওয়ার, টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। তো এখানে সাবজেক্ট কি? আমি। তারপর কি হবে? ভার্ব বসাতে হবে। সাবজেক্ট পরে দেখেন এখানে লিখে দিয়েছি এস বি ও, এই নিয়মটা ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর ইন ফিউচার, ইন দ্য ফিউচার, অথবা এটা প্রথমে দিলেও হবে। ইন দ্য ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। দেখেন এইটা আপনারা যদি নিজে নিজে করতে পারেন, এটা কিন্তু অনেক কাজে দেবে। আপনি প্রথমে বাংলা দেখে দেখে ইংরেজিটা সাজাবেন। কি সাজাবেন? যে আমি নিজে নিজে পারি কিনা। নিজে পরীক্ষা দিবেন রুমে বসে, এবং টাইম নিবেন। এই 4টা লাইন আমি 5 মিনিট বা 10 মিনিট সময় নিব বা 15 মিনিট সময় নিব, দেখি আমি পারি কিনা। একটা কাজ যখন প্রথম করতে যাওয়া হয়, ওই কাজটা কিন্তু ফিনিশিং হয় না। আপনারা নিজেরা দেখবেন, প্রথম যেদিন আপনি রান্না শিখতে চাচ্ছিলেন, আপনি যখন চুলার পাশে গিয়েছিলেন, আপনি ভালো রান্না করতে পারতেন না। আমি যখন প্রথম প্রথম ইংরেজি চর্চা করতাম, আমার অনেক ভুল হইতো। কিন্তু এখন সেই ভুলের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যায়। অর্থাৎ এইগুলো আপনি নিজে নিজে পরীক্ষা দিবেন। আরো একটি আছে দেখেন, এখানে দেওয়া আছে আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। আমাদের স্কুলের, আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। এই বাক্যগুলা আমরা কি কেউ কি একটু পারবো ইনস্ট্যান্ট ট্রান্সলেশন করতে? দেখি আমরা কে কতটুকু পারি। এই কয়েকটি বাক্য দেখি আমরা কতটুকু পারি, একটু বলেন তো, পারা যাবে? এনিওয়ান ক্যান সে? আপনারা তো পারেন, একটু মুখ খুলতে হবে, বলেন তো।
আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, এইটুক কি হবে? উই আর গোয়িং টু স্কুল এভরি ধন্যবাদ। ডে মর্নিং। হ্যাঁ, এভরিডে মর্নিং। আপনি কি বলেছেন সবাই খেয়াল করেন, দেখেন আমি এনার বাক্যটা একটু ব্যাখ্যা করে দেই। আমি বলেছি আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, আর আপনি বলেছেন উই আর গোয়িং টু স্কুল এভরিডে মর্নিং। এইটার বাংলাটা হয়ে গেল এমন, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাচ্ছি। কেননা আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছেন, কিন্তু এখানে বাক্যটা, হ্যাঁ দেখেন এই যে ভুল বলছেন না, ইট ডাজ নট ম্যাটার, এভাবে বলে বলে মুখ খুলতে হবে, অভ্যাস করতে হবে। আর ভুল বললেই কেবল তারা শিখতে পারে। আপনি ভুল বলেছেন, যার প্রেক্ষিতে আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি যে আপনার ভুল হয়ে গেছে, সঠিক এইটা হবে। অতএব ভুল করা দোষের কোনো কিছু না। ভুল মানে হচ্ছে নতুন নতুন শেখার একটি সুযোগ পাওয়া। ভুল মানে হচ্ছে নতুন নতুন শেখার একটি সুযোগ পাওয়া। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, এটা হবে এখানে সাবজেক্ট হচ্ছে আমরা। আমরা ইংরেজি কি? উই। তারপর কি? ভার্ব বসাতে হবে গো। তাহলে উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই এভরিডে মর্নিং, প্রতিদিন সকালে। এভরিডে মর্নিং, প্রতিদিন সকালে। দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে দিলাম, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, উই গো টু স্কুল এভরিডে মর্নিং, বা ইন দা মর্নিং, বা এভরিডে ইন দা মর্নিং উই গো টু স্কুল। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। দেখেন আমি যে আপনাদের এতদিন ধরে পড়াচ্ছি বা আরো কিছুদিন পড়াবো, এটা পড়িয়ে আপনাদের কোনো কাজ বা আপনাদের উপকার হচ্ছে কিনা তার প্রমাণ কিন্তু এই জায়গাগুলো। এখানে যদি আপনারা ট্রান্সলেশন আমার সামনে করে দিতে পারেন, পড়তে পারেন, লিখতে পারেন, বলতে পারেন, আমি ধরে নিব আমার কাছে পড়ে আপনাদের উপকার হচ্ছে। আর যদি না পারা যায়, তাহলে আমি মনে করব যে আই এম ফেইল্ড, আমি ব্যর্থ টিচার, আমি আপনাদের কিছু শিখাতে পারলাম না। তো আমি চাই আমি পরিশ্রম করে পড়াবো, বুঝাবো, আপনারা যেন সেটা পারেন, ইনস্ট্যান্ট যেন কারোর সামনে কথা বলতে পারেন। এই যে আপনি বলছেন যে আপনি ইউএসএ তে একটা স্কুলে জব করেন, আপনি স্কুলে গিয়ে ইংলিশ বলেন, এটা কিন্তু ইংরেজি শেখার একটা বহিঃপ্রকাশ। এবং এক সময় দেখবেন আপনি স্পন্টেনিয়াসলি ফ্লুয়েন্টলি বলতে পারবেন। ওই যে সাদা চাপ, আমাকে শিখতেই হবে, না শিখে উপায় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন সফলতা লাভ করার এই কথাটা কিন্তু একটা মূল মন্ত্র কি, আমাকে শিখতেই হবে, অর্থাৎ আমার দ্বিতীয় কোনো অপশন নয়। অপশন নাই। আমার দ্বিতীয় কোনো অপশন নাই। সৈনিকদের, আর্মিদেরকে কিন্তু একটা মন্ত্র দিয়ে দেওয়া হয়, মন্ত্রটা কি জানেন? ডু অর ডাই। ডু অর ডাই, অর্থাৎ তুমি তুমি যুদ্ধ করো, অথবা মরো। তুমি যুদ্ধ করো, অথবা তোমার শত্রু পক্ষর গুলি খেয়ে তুমি মারা যাও। ডু অর ডাই। তো আমাদের জীবনেও কিন্তু এমন একটা মন্ত্র থাকা উচিত, এমন একটা হেডলাইন থাকা উচিত, আমাকে শিখতেই হবে। আপনি এখানে, আপনারা যারাই আসছেন এখানে ল্যাঙ্গুয়েজটা শিখতে আসছেন, তো এই ভাষাটা এমন ভাবে মনে মনে প্রতিজ্ঞা করবেন যে এই ভাষাটা স্যারের মাধ্যমে বা আমার নিজের প্রচেষ্টার মাধ্যমে আমাকে শিখতেই হবে, আমার সেকেন্ড কোনো অপশন নাই। এইটা রাখবেন মাথায়, দেখবেন আপনি অবশ্যই শিখে গেছেন। পৃথিবীতে প্রত্যেকটা সমস্যার একটি না একটি সমাধান থাকবেই থাকবে। সৃষ্টিকর্তা সমস্যার সমাধান, সমস্যা দিলে সমাধানও দিয়ে দেয়। তো এখানে ওই যে কথাটা বলা শিখছেন বা কথাটা বলার অভ্যাস করছেন, এই অভ্যাসটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শুধু আপনাকে ধরে বলছি না, প্রত্যেককে বলছি। তারপর কি আছে দেখেন, শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, তাহলে এটা কি হবে? একটু বলেন স্যার, ওই যে ও আচ্ছা, সরি, পড়াশোনা করার পাশাপাশি স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা, প্লে ফুটবল। হ্যাঁ দেখেন অবশ্যই এখানে কি বলা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি বা আমাদেরকে খেলাধুলা করানো হয়। এটার ইংলিশ কি হবে? জাস্ট এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, কি বলা হচ্ছে, স্কুলে পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। তাহলে আমরা খেলাধুলা করি, এখানে সাবজেক্ট কি? আমরা। উই পেলে, উই উই পেলে আমরা খেলাধুলা করি। বিসাইড, আর উই আর প্লেইং দিলে কি হবে? উই আর প্লেইং দিলে বাক্যটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। বাক্যটা কি হবে তখন? বাক্যটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে, উই আর প্লেইং। দেখেন এই টেন্সটা আমি মাত্র 10 সেকেন্ড একটু কথা বলি। টেন্সটা ভালো করে ধরতে হবে, কেন? এখানে আমি বলছি যে আমরা খেলাধুলা করি,
কিন্তু আপনারা যদি বলেন উই আর প্লেইং, তখন বাংলাটা হয়ে যায় আমরা খেলাধুলা করছি। তখন বাংলাটা কি হয়? আমরা খেলাধুলা করছি। আমি একটু পড়ে শোনাই। উই গো টু স্কুল এভরিডে মর্নিং। দেখেন, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। অ্যালং উইথ স্টাডিইং, অ্যালং উইথ স্টাডিইং, পড়াশোনার পাশাপাশি, এই বাক্যটা দেখেন, স্কুলে পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। তাহলে পড়াশোনার পাশাপাশি, অ্যালং উইথ স্টাডিইং উই অলসো প্লে গেমস। এইটা আপনি প্রথমেও দিতে পারেন যে স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি, আপনি এটা প্রথমে দিতে পারেন। উই উই অলসো অলসো প্লে গেমস, আমরা খেলাধুলা করি অ্যালং উইথ স্টাডিইং, পড়াশোনার পাশাপাশি। অর্থাৎ এটার বাংলাটা দাঁড়ালো আমরা স্কুলে শুধু পড়াশোনা করি না, এর পাশাপাশি আমরা খেলাধুলাও করি। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। কি হবে? শিক্ষকরা ইংরেজি কি? এই জায়গাটা দেখেন, দ্য টিচার্স, দ্য টিচার্স অথবা টিচার্স, এখানে টিচার্স মানে শিক্ষকেরা, প্লুরাল হয়ে গেল। টিচার্স গাইড আস, শিক্ষকেরা আমাদের পরিচালনা করেন ইন দ্য রাইট ডিরেকশন, ইন দ্য রাইট ডিরেকশন, ডিরেকশন মানে পথ বা দিকে, পথ বা দিক। দ্য টিচার্স অথবা টিচার্স গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন, অর্থাৎ শিক্ষকরা আমাদের কি করে? সব সময় সঠিক পথে চালিত করে। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। এইটার আমাদের স্কুলে ইংরেজি কি হবে? ইন আওয়ার স্কুল। এটা আপনি প্রথমে দিতে পারেন, শেষে দিতে পারেন। তো এখানে শেষে দিয়েছে, আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। রুলস আর অলওয়েজ ফলোড, এখানে দেখেন রুলস আর অলওয়েজ ফলোড, একটা প্যাসিভ ভয়েসের ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কেন? আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন, স্যার এটা প্যাসিভ কেন হলো বা কিভাবে বুঝবো এটা প্যাসিভ? দেখেন, রুলস আর ফলোড, নিয়ম মেনে চলা হয়। তো এখানে কি কোনো কর্তা আছে যে অমুক এই নিয়মটা মেনে চলে? বলেন তো, আছে না নাই? এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা কর্তা নাই যে আমরা নিয়ম মেনে চলি বা রহিম বা সুমন বা রনি নিয়ম মেনে চলে, এখানে কিন্তু সাবজেক্ট বা কর্তা নেই। আর যেখানে প্রথমে সাবজেক্ট বা কর্তা না থাকে, অর্থাৎ অবজেক্টের কাজটি প্রথমে সাবজেক্টের জায়গায় এসে যায়, তখন আমরা তাকে প্যাসিভ ভয়েস বলি, প্যাসিভ মুড বলি। তো বলা হচ্ছে যে রুলস আর অলওয়েজ ফলোড, সর্বদা নিয়ম মেনে চলা হয় ইন আওয়ার স্কুল, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলেতে, অর্থাৎ আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। তারপর কি আছে দেখেন, তারপর আছে নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়, অর্থাৎ স্কুলে যদি আমরা নিয়ম ভঙ্গ করি আমাদেরকে শাস্তি দেওয়া হয়। এটা কিভাবে করব? ইফ রুলস আর ব্রোকেন, এটাও দেখেন প্যাসিভ মুডে করা হয়েছে। ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়। এখানে কি কোনো মানুষের কথা লেখা আছে? কোনো কর্তার কথা লেখা আছে যে এই অমুক এই নিয়মটা ভঙ্গ করলে তাকে শাস্তি দেওয়া হয়? এমনটি কিন্তু লেখা নেই। কি লেখা আছে? ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়, পানিশমেন্টস আর গিভেন, শাস্তি দেওয়া হয়। পানিশমেন্টস আর গিভেন, শাস্তি দেওয়া হয়। অর্থাৎ নিয়ম ভঙ্গ করলে সেখানে কি করা হয়? শাস্তি দেওয়া হয়। ইট ইজ হোপড দ্যাট, এই বাক্যটা ভালো করে খেয়াল করবেন, ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ইন ফিউচার, সরি, ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা হয় যে, ইট ইজ হোপড দ্যাট, দেখেন প্রত্যেকটা বাক্য কিন্তু প্যাসিভে করা আছে। ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা হয় যে এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে প্রত্যেকে ভালো কিছু করবে, এটা আশা করা হয়। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। থ্রো গুড ডিডস, থ্রো গুড ডিডস, ভালো কাজের মাধ্যমে সোসাইটি ক্যান বি ইমপ্রুভড। দেখেন, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, অর্থাৎ সমাজকে উন্নত করা সম্ভব। এখানে কে করবে উন্নতি সমাজকে? কারা করবে? কোনো সাবজেক্ট বা কর্তার নাম কিন্তু দেওয়া নেই, এই জন্য এটাকে বলা হচ্ছে প্যাসিভ মুড। যদি বলা হয় এই জমিটি
বিক্রি করা হয় বা এই কাজটি করা হয়, এই কাজটি করা হয়, দিস ওয়ার্ক ইজ ডান। দেখেন এখানে কিন্তু কারা কাজটি করে, এই সাবজেক্ট বা কর্তা যখন খুঁজে না পাওয়া যায় তখন সেটাকে আমরা প্যাসিভ মুডে করতে পারি। অঙ্কটি করা হয় কার দ্বারা, কে করবে, এখানে কিন্তু লেখা নেই, অর্থাৎ দ্য সাম ইজ ডান। এই প্যাসিভের ব্যবহারটা এখানে দেখেন, এই যে ডিটেইল ব্যাকগ্রাউন্ড, এই ডিটেইল ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি একটু দেখি, এই যে প্যাসিভ মুড, এই যে স্ট্রাকচারটি আপনাদের এতক্ষণ দেখালাম না, এখানে কয়টা জায়গায় প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়েছে এটা খুব ভালোভাবে দেখতে পারবেন যদি আপনি এই শব্দগুলো একটু পড়ে ফেলেন। এখানে দেখেন প্যাসিভের ব্যবহারটা খুব ভালো করে দিয়েছি, অর্থাৎ বলছি যে রুলস আর অলওয়েজ ফলোড গিভস ইম্পর্টেন্স টু দ্য অ্যাকশন ফলোয়িং রুলস রাদার দ্যান অ্যানাদার অ্যাক্ট। অর্থাৎ রুলস আর অলওয়েজ ফলোড, এটা একটা ভয়েস প্যাসিভ মুড। পানিশমেন্টস আর গিভেন, সাজা দেওয়া হয়, কে দেয় এটা কিন্তু বলা নেই, অর্থাৎ এটা প্যাসিভে করা হলো, পানিশমেন্টস আর গিভেন, সাজা দেওয়া হয়। ইট ইজ হোপড দ্যাট, ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা হয় যে, এটা কি করা হয় বলেন তো, আশা করা হয়। ইট ইজ হোপড দ্যাট, আশা করা হয় যে সবাই প্রত্যেকে ভালো জায়গায় কাজ করবে। আচ্ছা মডাল ভার্বের একটু ব্যবহার দেখাই। সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, অর্থাৎ সমাজকে উন্নত করা সম্ভব। এখানে দেখেন ক্যানের ব্যবহার করেছি, কিসের ব্যবহার করেছি, ক্যানের ব্যবহার করেছি। তো এই যে ক্যানের ব্যবহার, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সমাজকে, সোসাইটি ক্যান বি ইমপ্রুভ, সমাজকে উন্নত করা সম্ভব বা উন্নত করা যেতে পারে। ক্যান বি মানে হতে পারে বা যেতে পারে। তো দেখেন এখানে মডাল ভার্ব ক্যানের ব্যবহার এসেছে, অর্থাৎ এটাকে কি বলে জানেন, এটাকে বলা হচ্ছে বাংলা টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন ইউজিং টেন্স মডাল অ্যান্ড প্যাসিভ ভয়েস। অর্থাৎ এই যে জায়গাটা আমি বুঝালাম, অর্থাৎ সেন্টেন্স অ্যানালাইসিস করতে হবে, সেন্টেন্স অ্যানালাইসিস করতে পারলে কিন্তু আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দ্রুত কভার করতে পারবেন। সেন্টেন্স অ্যানালাইসিসটা কেমন, আপনাকে জানতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এই সেন্টেন্সটার ভিতরে প্রত্যেকটা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ, এই সেন্টেন্সটার ভিতরে কোনো প্যাসিভ ভয়েসের ব্যবহার আছে কিনা, এই সেন্টেন্সটার ভিতরে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এখানে মডালের ব্যবহার আছে কিনা, সেমি মডালের ব্যবহার আছে কিনা, এইটা যখন আপনি জানতে পারবেন, এইটা যখন বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেকাংশে সহজ হয়ে যাবে। এটাকে বলা হয় সেন্টেন্স অ্যানালাইসিস। কি বলা হচ্ছে বলেন তো, সেন্টেন্স অ্যানালাইসিস। এই সেন্টেন্স অ্যানালাইসিসটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। আর সেন্টেন্স অ্যানালাইসিস শিখতে গেলে এইটা যখন আপনারা ল্যাঙ্গুয়েজ ক্লাব 03 ওই বড় ব্যাচে ছিলেন তখন আপনাদেরকে আমি এইগুলো পড়িয়েছিলাম। 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। দেখেন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথাগুলো বলি না, এই কথাগুলার বেশিরভাগ বাক্য, বেশিরভাগ গঠন প্রণালী আমাদের এই চ্যাপ্টারে রয়েছে। স্যারের বইটা যারা নিয়েছেন, বইতে দেখবেন চ্যাপ্টার 30, এই জায়গাটাতে কিন্তু এটা আছে, চ্যাপ্টার 30, 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস, অর্থাৎ 100+ স্পোকেন রুল আমাদের প্র্যাকটিস করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে, অথবা এটাও বা ওটাও, এটাও বা ওটাও, যেমন এটা সেই সাথেও বলা যায়, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি না যে মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ, দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, সে একজন ভালো শিক্ষক সেই সাথে ভালো লেখকও বটে। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার, রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট, রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট, রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। দেখেন এটা কিসের ব্যবহার করাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। এই 5টা বাক্য বাংলা এবং ইংরেজি, একজন একটু পড়েন তো, মনি আক্তার আপনি একটু পড়েন প্লিজ। মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও, এই বাক্যগুলো একটু পড়েন। হ্যাঁ শুনতে পাচ্ছেন, পড়েন, কে পড়তে পারবেন? স্যার আমি পড়বো। হ্যাঁ পড়েন পড়েন, আপনি পড়েন, আপনার মানে মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। হ্যাঁ The girl is beautiful as well as intelligent. হ্যাঁ
সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। হ্যাঁ হি ইজ এ গুড টিচার হ্যাঁ অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। হুম রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। হুম রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। হুম সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। হুম হি ওয়ান্টস এ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ড্রয়। ডাউরি, এটা উচ্চারণ হবে ডাউরি। ডাউরি মানে হচ্ছে যৌতুক প্রথা, ডাউরি। যৌতুক। হ্যাঁ, তারপর পড়েন। ওকে। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। হ্যাঁ হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। হ্যাঁ গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। হ্যাঁ ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। সুন্দর, আপনার উচ্চারণটা খুবই ভালো, ধন্যবাদ। দেখেন পরের রুলটা একটু দেখাই, এটাও একটু পড়বেন কাইন্ডলি। স্পোকেন রুল 2, হাউ অ্যাবাউট, এটার বাংলা অর্থ হচ্ছে কেমন হয়। কেমন? হাউ অ্যাবাউট এর বাংলা অর্থ হচ্ছে কেমন হয়। যেমন হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখেন, কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। কম্পিউটার শিখলে কেমন হয়, প্রথমে হাউ অ্যাবাউট, প্রত্যেকটা বাক্যে মনে রাখবেন প্রথমে হাউ অ্যাবাউট আনতে হবে। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, অর্থাৎ প্রথমে হাউ অ্যাবাউট, তারপর ভার্বের পর আইএনজি বসাবেন, তারপর বাকি অংশ বসাবেন। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হাউ টেকিং, অ্যাবাউট হাউ অ্যাবাউট টেকিং টেকিং এ আ কাপ কাপ অফ অফ টি? টি বা কাপ অফ কফি। এই শীতে রাঙ্গামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙ্গামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। দেখেন এখানে মাত্র 5টা বাক্য দিয়েছি আমি। তো আপনি যদি এইটা মন থেকে ভাষাটা শিখতে চান, এখানে আপনাকে অল্প একটু পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম? এই হাউ অ্যাবাউট আরো দিয়ে কয়েকটা আপনাকে ব্যবহার করতে, আরো 5টি 7টি 10টি বাংলা বাক্য সেন্টেন্স সাজাবেন, বানাতে হবে। সেন্টেন্স বানাতে হবে। অ্যাবসলিউটলি রাইট। এই সেন্টেন্সটা যখন আপনি তৈরি করা শিখে যাবেন, তখন আপনার মনের ভিতরে একটা সাহস আসবে যে স্যার যা লিখেছে আমি একই নিয়মে অন্যগুলো লিখে আমি নিজে নিজে করতে পারি। তখন কি হবে, আপনি যখন লোকের সামনে, আপনি যখন স্কুলে বা কারো সামনে ইংরেজিতে কথা বলবেন, তখন আপনার ভিতরে কিন্তু একটা সাহস কাজ করবে। আপনার ভিতরে কিন্তু একটা প্রচুর সাহস আসবে যে আমি তো এটা পারি। এটা আপনাদের এক প্রকার হোমওয়ার্ক থাকলো। আরো একটি হোমওয়ার্ক থাকবে হচ্ছে ওই জায়গা থেকে যেখানে আমি দেখিয়েছি যে টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন গুলো আছে না, আমি এই যে দেখিয়েছি, যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান। দেখেন এগুলো আমি সব টেন্স থেকে দিয়েছি এবং বেশিরভাগ প্রেজেন্ট টেন্স থেকে দিয়েছি। তোমরা ভাগ্যবান, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি কি তাকে চেনো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা কোয়েশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ। তুমি কি চা পান করো, ডক্টর মোহাম্মদ ইউনুস কে? তোমার কি একটি পাখি আছে? তোমরা কি শক্তিশালী? মা একটা গল্প বলছে। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আপনাদের টেন্স মনে আছে কিনা এইটা যাচাই বাছাই করার জন্য আমি কিন্তু এই শীটটা আপনাদেরকে দিব। আপনারা এখান থেকে বাংলা দেখে দেখে ইংলিশে ট্রান্সলেশন করে রাখবেন আপনাদের খাতায়। যে যে কয়টি পারেন, কেউ 10টি করলেও হবে, 5টি করলেও হবে। আর যে বেশি করবেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ থাকবে। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। আগামী রুটিন, খুবই ভালো লাগছে আজকের ক্লাস। হ্যাঁ আরো ভালো লাগবে, দেখবেন প্রতিদিন দিন দিন আরো ক্লাসগুলো খুবই এনজয়েবল হবে। আমি এটা আশা করি এবং আপনাদেরকে সেভাবে পড়াতে পারবো। তো রেগুলার ওয়েতে ক্লাস করবেন। আর রুটিনটা মনে হয় দিয়েছি, আজকে এখানে আবারও দিব। অর্থাৎ আপনাদের রেগুলার ওয়েতে যদি ক্লাস করতে পারেন, রেগুলারিটি মেইনটেইন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ইংরেজি শিখতে পারবেন। আপনাদের হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা থেকে 9টা, কিন্তু আজকে আমার একটু কাজ ছিল যার কারণে আমি 1 ঘন্টা পিছিয়ে রাত 9টায় নিয়েছি। কিন্তু আপনাদের থাকবে রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা থেকে 9টা, এবং এখন থেকে শুক্রবারও আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব যথারীতি। জি স্যার, 8টা থেকে হলেই ভালো হয়। হ্যাঁ 8টা থেকে নিব। আমরা সেই খেয়ে বসে থাকি ক্লাস হ্যাঁ নিতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমি আজকে একটু সমস্যার জন্য আমি এই টাইমে নিয়েছি। পরবর্তী দিন রুটিনের কোনো ব্যত্যয় ঘটবে না। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু এভরিওয়ান। স্যার, আমার বইটা কি পাবো আমি এর মধ্যে? বইটা কোথায় দিয়েছেন জানো? ওই যে স্যার, মোহাম্মদপুরের একটা ঠিকানা দিয়েছি।